শুভ সকাল সবাইকে। আজ আমি দ্বিতীয় ষান্মাসিক সাম্মানিক বাংলা বিভাগের দ্বিতীয় পত্রের দ্বিতীয় এককের রবীন্দ্রনাথের কাব্য ও কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট অনন্য প্রতিভাধর কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। কি নাটক, কি কাব্য, কি প্রবন্ধ, কি উপন্যাস, এমনকি বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা ছোট গল্পেরও তিনি সার্থক স্রষ্টা। এই অনন্য প্রতিভাধর কবি তথা সাহিত্যিক 1861 খ্রিস্টাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তৎসময়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল সাহিত্য, নাট্যগীতি সমস্ত কিছু চর্চার প্রাণকেন্দ্র, যা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রেরণায় বিশেষভাবে উৎসাহ জুগিয়েছিল। 1872 খ্রিস্টাব্দে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা হিন্দু মেলার উপহার লিখেন। 1878 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলিকে আমরা যতই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে যাই তা সুদূর প্রসারী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলিকে মূলত 7টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম সূচনা পর্ব, দ্বিতীয় উন্মেষ পর্ব, তৃতীয় ঐশ্বর্য পর্ব, চতুর্থ অন্তর্বর্তী পর্ব, পঞ্চম গীতাঞ্জলি পর্ব, ষষ্ঠ বলাকা পর্ব এবং সপ্তম অন্ত পর্ব। 1878 থেকে 81 এই 3 বছরে যে সমস্ত কাব্যগুলি রচনা করেছিলেন সেইগুলিকে রবীন্দ্রনাথ ঠাকুরের সূচনা পর্বে ফেলা হয়। এর মধ্যে রয়েছে বাল্মীকির প্রতিভা, রুদ্রচন্দ্র, কবি কাহিনী ইত্যাদি। এই কবিতাগুলির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রোমান্টিক প্রেম চেতনা এবং সেই প্রেমের বিচরণের কাহিনী বর্ণিত হয়েছে। সেই রোমান্টিক গীতিময়তা, প্রেম চেতনার পরিণতিতে দেখা গেছে একটা বিরহভাব। সেই বিরহভাবের নায়ক স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সেই বিরহের পরিণতির কাহিনী এখানে বর্ণনা করেছেন। বিশেষত তিনি এখানে প্রকৃতি জগতের বা অন্য এই সৌন্দর্যময় জগতের মধ্যে যে নিমগ্ন হওয়া, তার ফলশ্রুতিতে যে কিছুটা ব্যথাও পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছে। তার দ্বিতীয় পর্ব হলো উন্মেষ পর্ব। এই পর্বেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার প্রথম প্রকাশ ঘটে। এই পর্বের কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কুমার। সন্ধ্যা সঙ্গীত কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দুরাবিসারের সেই আকাঙ্ক্ষা, প্রেমের রোমান্টিকতার সেই ব্যর্থতা সম্পূর্ণ সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমে ব্যর্থ হয়ে সমস্ত কিছু থেকে বিরাগী ভাব প্রকাশ করেছেন। সমস্ত কিছুকে নিজেকে দূরে সরে নিয়ে নিজের অন্তর্লোকে নিজেকে সুপ্ত করে রাখার জন্য একটি অনন্য জগৎ সৃষ্টি করেছে। তার পরবর্তী কাব্যগ্রন্থ হলো প্রভাত সঙ্গীত। এই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর মানব প্রকৃতির ডাকে সাড়া দিয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মর্ত্যের সৌন্দর্যকে নিজের অন্তরে আহ্বান জানিয়েছে। এই কাব্যগ্রন্থের মধ্যে, এই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই নিঃসর্গ চেতনা বা প্রেম চেতনা বা সৌন্দর্যকে নিজের অন্তরের মাধ্যমে মর্ত্যে নিয়ে এসেছেন। রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে যে আনন্দ ও প্রেম একটা বিশেষ বিষয়, সেটার পরিপক্কতা কিন্তু বা সূচনা কিন্তু এই কাব্যেই লক্ষ্য করা যায়।
এই পর্বের দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো এই পর্বের পরবর্তী কাব্যগ্রন্থ হলো ছবি ও গান। এই ছবি ও গান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র সুরের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, সেখানে তিনি রূপ খুঁজতে চেয়েছেন। তার পরবর্তী হলো ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই ভানুসিংহ ঠাকুরের পদাবলী মূলত লিখেছেন বৈষ্ণব পদাবলীর দ্বারা মুগ্ধ হয়ে। বৈষ্ণব পদাবলীর সেই রূপ, রস, আঙ্গিকে বিশেষভাবে আকৃষ্ট হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ সেই বৈষ্ণব পদাবলীর তথ্যকে নবরূপে ব্রজবুলি ভাষায় তার এই কাব্যে তুলে ধরেছে। এই পর্বের শেষ কাব্য হল করি ও কোমল। এই করি ও কোমল কাব্যগ্রন্থের মধ্যে রবীন্দ্রনাথের পরিপক্কতা লক্ষ্য করা যায়। করি ও কোমল কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের প্রেম চেতনাকে বা সৌন্দর্যবোধকে যৌবন চেতনায় উন্মিলিত বা পরিণত করেছেন বা উচ্ছ্বসিত করেছেন। তাই কবি এই করি ও কোমল কাব্যে বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ কবি বলতে চেয়েছেন এই সৌন্দর্যের জগতে তিনি মরতে চান না, তিনি মানব সমাজের মধ্যে বেঁচে থাকতে চান। অর্থাৎ তিনি সেই সৌন্দর্যের জগৎ থেকে মানুষ অর্থাৎ এই বহির্বিশ্বের মধ্যে যাওয়ার কথা ব্যক্ত করেছেন। এই উন্মেষ পর্বের পরবর্তী পর্ব হলো ঐশ্বর্য পর্ব। 30 থেকে 35 বছর বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কাব্যগুলোকে উন্মেষ পর্বের মধ্যে ফেলা যায়। এই উন্মেষ পর্বের কাব্যগুলির মধ্যে রবীন্দ্র প্রতিভার ঐশ্বর্য প্রকাশ পেয়েছে, তাই একে ঐশ্বর্য পর্বও বলা হয়। এই পর্বে কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি। মানসিক কাব্যের মধ্যে কবির সেই পূর্ব কাব্যের মধ্যে যে সংশয় প্রকাশ পেয়েছে, এখানে কবির সেই সংশয় মানব প্রতিমা এবং নিজের অন্তরাত্মার মধ্যে সেই সংশয় জেগেছে। তার পরবর্তী এই পর্বের পরবর্তী কবিতা হলো পরবর্তী কাব্যগ্রন্থ হলো সোনার তরী। এই সোনার তরী কাব্যগ্রন্থে কবির অন্তর দেবতাকে অর্থাৎ সেই নিষ্কল্প প্রকৃতির সঙ্গে মানবাত্মার যোগবন্ধন স্থাপন করেছেন। এই কাব্যের বিভিন্ন কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই সোনার তরীর মাঝির কথা কল্পনা করেছেন। কখনো বলেছেন, গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ও হারে। আবার কখনো দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের সমস্ত সঞ্চিত ধন জড়ো করে নদীর তীরে বসে আছে। খেয়া নিয়ে এসে মাঝি সমস্ত জীবন দেবতা সমস্ত কিছু হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু তার সেই নিরুদ্দেশ যাত্রার কবিতার মধ্যে দেখা যায় যে সেই নায়ে বা খেয়ার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ঠাঁই হয়নি। এই পর্বের মধ্যে রয়েছে চিত্রা, চৈতালি। এই পর্বের চিত্রা কাব্যগ্রন্থের মধ্যে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অন্তর্দেবতা, এই অন্তর্দেবতা অর্থাৎ তার সেই ভেতরের আধ্যাত্মিক যে একটা দেবতা, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আলাদা করে অন্তর্দেবতা বলতেন। এখানে অন্তর্দেবতা কখনো তার প্রেয়সী, কখনো বা সঙ্গিনী রূপে দেখা দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঐশ্বর্য পর্বের পরবর্তী পর্ব হলো অন্তবর্তী পর্ব। অন্তবর্তী পর্বের কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে যেমন কথা, কাহিনী, উৎসর্গ, শিশু, খনিকা, নৈবেদ্য, কল্পনা, খেয়া প্রভৃতি। এই ঐশ্বর্য পর্বের কাব্যগ্রন্থের যেমন কথা, কাহিনী, কল্পনা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন অতীতে একদিকে যেমন তার সেই সুদূর অতীতের কল্পনা করা, অতীতের সেই ইতিহাস আবিষ্কারের কথা রয়েছে, তার পাশাপাশি ভারতের সেই সুদূর প্রাচীনের দিকেও তার বিচরণের কথা ব্যক্ত হয়েছে। কল্পনা কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একদিকে আশা রয়েছে সেই ভারতের অতীত ইতিহাসের সন্ধান করা, তার পাশাপাশি দেখা যায় সেই সংঘাত এবং
প্রতিঘাত বা যুদ্ধ বিগ্রহের মধ্যে উদ্দাম প্রাণ শক্তি প্রকাশের একটা আকাঙ্ক্ষা। তাই কবি এই কবিতায় এই কাব্যগ্রন্থে লিখেছেন, ওরে বিহঙ্গ মূল, এখনই বন্ধ করুণা পাখা। তার ক্ষণিকা কাব্যগ্রন্থে কবি ক্ষণ মুহূর্তকেই অন্তরের রসে পূর্ণ করে তুলেছেন। খেয়া কাব্যে কবি সন্ত্রাসবাদের চাপ গর্জনে উপেক্ষা করে খেয়াতরি নিয়ে অকুলে ভাসলেন। ক্লান্ত কবি বলে উঠলেন, বিদায় ক্ষম আয় ভাই, কাজে পথে আমি আর নাই। খেয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের জীবনে একটা নতুন পর্যায় দেখা যায়। কেননা খেয়ার মাধ্যমে আমরা জানি নদী পারাপার করা হয়, ঠিক তদ্রূপ এইখানেও খেয়া কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর মানব জগৎ ছেড়ে সেই আধ্যাত্ম জগতের দিকে যাত্রার কথা ইঙ্গিত দিয়েছেন। পরবর্তী পর্ব হল গীতাঞ্জলি। রবীন্দ্র সাহিত্যের মধ্যে কবিতার মধ্যে এই পর্বটি বিশেষভাবে শ্রেষ্ঠ। কেননা এই গীতাঞ্জলি কাব্যের কবিতার কিছু অংশ ইংরেজিতে অনুবাদ করে সং অফ অফরিংস নামে অনুবাদ করে সুইডিশ একাডেমি থেকে তিনি নোবেল পুরস্কার পান। এই রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম বাঙালি কবি ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই এই পর্বকে তার সাহিত্য সৃষ্টির মধ্যে বিশিষ্ট পর্বও বলা হয়। এই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পর্বের মধ্যে রয়েছে গীতিমাল্য, গীতালীয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি পর্বের কবিতার মধ্যে তিনি কাব্যের নিয়ে গীতাঞ্জলি পর্বের মধ্যে বিশেষ করে খেয়া কাব্যে দেখা গেছে কবি বাস্তব লোকের ঘাট ছেড়ে অন্তর্লোকের সুদূর তীর্থে যাত্রী হতে চলেছেন। গীতাঞ্জলিতে সেই অন্তর্লোকের রহস্য ধরা দিয়েছে। শুধু তাই নয়, গীতাঞ্জলির গানগুলিতে একসঙ্গে ভগবান মহিমা ও মানব রস মিলেমিশে একাকার হয়ে গেছে। গীতাঞ্জলিতে আধ্যাত্ম চেতনা আর এক ধরনের বৈচিত্র্য দেখা গেছে। কবি প্রাণেশ্বর দেখা দিলেন প্রেমিক বেশে এবং উভয়ের মধ্যেই লীলা প্রেম শুরু হয়েছে। তাই কবি আনন্দের সুরে বলেছেন, আমার সকল কাটা ধন্য হয়ে ফুটবে গো ফুল ফুটবে। পরবর্তী পর্ব বলাকা পর্ব। এই বলাকা পর্বে রয়েছে বলাকা, মহুয়া এবং পূরবী। বলাকা পর্বকে আবার গতিরাগের পর্বও বলা হয়। কেননা এই বলাকা পর্বের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটা গতিময়তা দেখা দেয়। প্রায় এই কবিতার মধ্যে, এই বলাকা কাব্যের কাব্যগ্রন্থগুলির মধ্যে তিনি সমকালীন সেই যুদ্ধ বিগ্রহের কথাও বলেছেন। তার পাশাপাশি তার জীবনেরও যে অন্তিম পর্যায়ে ঘনিয়ে আসছে তারও ইঙ্গিত দিয়েছেন এই পর্বের শেষ কাব্যগ্রন্থ খনিকা বা পূরবীর মাধ্যমে। বলাকা কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গতিময়তার দিকটি প্রকাশ পায়। যেমন বলাকা কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা মধ্যে শাহজাহান, ছবি, ৩৬ সংখ্যক কবিতা, এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার এই বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা সবুজের অভিযান, এখানে তিনি প্রবীণদেরকে জাগিয়ে তোলার জন্য এই দেশের তরুণ তরতাজা প্রাণ নবীনদেরকে আহ্বান করছেন। কখনো বলছেন যে তারা যেন তাদের সেই শক্ত আঘাত করে সেই প্রবীণদের ঘুম ভেঙে দেয়। প্রবীণরা নিজেদেরকে নিজের তৈরি সেই খুলস অর্থাৎ খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। প্রবীণরা যেন তাদের সেই খাঁচাকে ভেঙে দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসে। বহির্বিশ্বে দেখা যাচ্ছে কত অগ্রগতি,
চারিদিকে, কিন্তু আমাদের এই প্রবীণ সমাজ তাদের ধর্ম, সংস্কার, রীতিনীতিতে নিজেদেরকে বেঁধে রেখে নিজের খুলসের মধ্যে আটকে রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সেই প্রচলিত সমাজ অর্থাৎ সময়ের সঙ্গে তাল রেখে বা গতি রেখে চলার কথা বোঝাতে চেয়েছেন। শাহজাহানের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই দীর্ঘ অনেক বছর পূর্বে শাহজাহান সেই তাজমহল গড়ে গেছে, কিন্তু সময় কাল সমস্ত কিছু হার মানলেও সেই তাজমহলের মাধ্যমে শাহজাহান আর মমতাজের প্রেমের কাহিনী এখনো সকলের মুখে মুখে প্রচারিত। তো গতিরাগ এখানেও প্রকাশ পেয়েছে। সবচেয়ে গতিরাগের প্রকাশ পেয়েছে তার সেই বলাকা কাব্যগ্রন্থের ৩৬ সংখ্যক কবিতা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঝিলিম নদীর পাড়ে বসে সন্ধ্যার সময় খেয়ার মধ্যে বসে তা স্নিগ্ধ নদীর সেই সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ করে এক ঝাঁক বলাকা তার মাথার উপর উড়ে গেল। তখন যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হলো সমস্ত প্রকৃতি আজ সেই গতিময় হয়ে উঠেছে। সেই বলাকার পাখার সঙ্গে তাল মিলিয়ে পাহাড়, পর্বত, গাছপালা যেন উড়ে যাচ্ছে। তাই কবি বলে উঠেছেন, পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। তিনি এই কাব্যগ্রন্থের গতিরাগের প্রকাশের পাশাপাশি শব্দ এবং ছন্দ ব্যবহারের ক্ষেত্রে নতুনত্ব দেখিয়েছেন। এই বলাকা পর্বের কাব্যের মধ্যে তিনি প্রথম মুক্তক ছন্দ ব্যবহার করেছেন। তার পাশাপাশি পূরবী কাব্যগ্রন্থে বলেছেন কবি যে পূরবীর ছন্দে বাজে রবির শেষ রাগিনী নির্বিণ। অর্থাৎ রবীন্দ্রনাথ জীবনের যে শেষ দিক, অর্থাৎ কাব্যেরও শেষ পর্ব চলে আসছে, আবার তারও জীবন অবসান চলে আসছে, সে বিষয়েও ধারণা দিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তী শেষ বা সপ্তম পর্ব বা অন্তিম পর্ব হল অন্তপর্ব। এই অন্তপর্ব ধরা হয় 1929 থেকে 41 এই সময় পর্বে রচিত কাব্যগ্রন্থগুলিকে। এই কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যেমন পুনশ্চ, বীথিকা, পত্রপট, তারপর রয়েছে সপ্তক, শ্যামলী। এগুলি ছাড়াও কিছু হাস্যরসাত্মক কাব্যগ্রন্থও তিনি রচনা করেছেন। ছড়া ও ছবি, প্রহসিনী, প্রান্তিক, সেজতি, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই প্রভৃতি সেই অন্তর্বর্তী পর্বের কাব্য। এই অন্তর্বর্তী পর্বের কাব্যগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পৌর বয়সের স্মৃতিগুলি গ্রন্থিত হয়েছে। সেখানে তিনি জীবনের যে ক্ষয়, অর্থাৎ জীবনে যে জন্মিলে মরিতে হবে, অর্থাৎ এই জগতে যারা জন্মেছে তাদেরকে শেষ হতে হবে, সেই সম্পর্কেও তিনি অবগত ছিলেন। তার শেষ পর্বের কাব্যগ্রন্থগুলিতে কিছুটা হাস্যরসাত্মকও দেখা যায়। হাস্যরসের পরিহাসও সেখানে তিনি প্রবেশ করিয়েছেন। দীর্ঘ 12 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ পরিসরে রবীন্দ্রনাথ ঠাকুর বিচিত্র ধরনের কাব্য লিখেছেন। কখনো দেখা যাচ্ছে প্রথম পর্বের কাব্যে, উন্মেষ পর্বে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির রোমান্টিকতা বা গীতিময়তা তিনি ভাষ্যমান। সেখানে তিনি প্রেমিকের মতনই ভাব প্রকাশ করেছেন। পরবর্তী পর্যায়ে অর্থাৎ উন্মেষ পর্যায়ে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে আত্মলীন করতে চেয়েছেন। তার পরবর্তী পর্যায়ে ঐশ্বর্য পর্যায়, সেখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার যথার্থ প্রকাশ ঘটছে। তিনি সেই রোমান্টিকতার জগৎ ছেড়ে বাস্তবমুখী হচ্ছেন। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পর্যায়ে, যেমন গতিরাগ জীবনের বিভিন্ন পর্যায়ে যখনই তিনি যা উপলব্ধি করেছেন তাই কবিতার মধ্যে তুলে ধরেছেন। তার কবিতার ভাষা ব্যবহার, ছন্দের প্রয়োগ সবকিছুতেই অনন্য। তাই পরিশেষে আমরা এটাই বলতে পারি যে কি ভাষার প্রয়োগ, কি বিষয়বস্তু, কি শব্দগ্রন্থন, কি ছন্দের প্রয়োগ, সমস্ত কিছুতেই রবীন্দ্রনাথ এক অনন্য প্রতিভার অধিকারী। 20 শতকের বাংলা কাব্য সাহিত্যের
তিনি মধ্যমণি ছিলেন। শুধু 20 শতকেরই নয়, পরবর্তী শতকগুলির কবিরাও অনেকেই তাকে অনুসরণ করে চলেছে। তিনি তার কাব্য মাধুর্য এবং গীতিময়তার দ্বারা যেমন বাংলা সাহিত্যে একজন আধুনিক কবির আখ্যা পেয়েছেন, তেমনি তিনি বিশ্বকবিও আখ্যা পেয়েছেন। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর তার কবি প্রতিভার মাধ্যমে বাংলা কাব্য সাহিত্য বা বাংলা সাহিত্যের ক্ষেত্রে স্বতন্ত্র প্রতিভার পরিচয় দিয়েছেন। আজ এতটুকুই।